পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে একের পর এক বাচ্চা। এই প্রত্যেকটা কেসে একটা জিনিসই কমন, সাদা টিউলিপ ফুল, যেটা দেখা মাত্রই বাচ্চারা নিজে থেকে কোনো এক নিশির ডাকে হারিয়ে যাচ্ছে। এই অদ্ভুত ঘটনা তদন্ত করতে ডেকে পাঠানো হয় এমন এক পুলিশ অফিসার যাকে ঘিরে রয়েছে বেশ কিছু অপবাদ। অফিসারের পরিবারকে একটা সরকারি বাংলোয় থাকতে দেওয়া হয়, কিন্তু এই বাংলোতে রাত হলেই তাদের সাথে ঘটতে থাকে সব অদ্ভুত ঘটনা। মাঝের মধ্যেই মনে হয় উপরের ছাদে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। কেন প্রতি রাতে বাড়ির কেয়ারটেকার এই তালা দেওয়া নিষিদ্ধ রুমটায় একটা প্লেটে মাছ ভাত রাখে? বাচ্চারা কিভাবে একের পর এক নিখোঁজ হচ্ছে? আর এই বাংলোর রহস্য কী? একটা ইউনিক গল্প, কিছু নির্মম সত্য ঘটনা আর অসাধারণ টুইস্টের সাথে আজকের মুভি বরমুল। জায়গাটা কাশ্মীরের বরমুল নামের একটা ছোট্ট গ্রাম। বরফে ঘেরা কাশ্মীরে শোয়েব নামের এই বাচ্চা ছেলেটা সাদা টিউলিপ ফুল দেখে সেটাকে তুলতে গেলে পিছন থেকে একজন তাকে ডাকে। শোয়েব কিছুক্ষণ সেদিকে তাকিয়ে চলে যায়। সন্ধ্যায় মেলাতে জাফর সবাইকে ম্যাজিক দেখাচ্ছে। তার কাছে নাকি একটা ম্যাজিক বক্স আছে যেখানে বাচ্চাটা ঢুকলে কিছুক্ষণের জন্য উধাও হয়ে যায়। ভিড়ের মধ্যে উপস্থিত একজন মুখ ঢাকা অচেনা লোক জাফরের ম্যাজিক দেখছিল। তার নির্দেশে শোয়েব বক্সটায় ঢুকলে বড় অদ্ভুতভাবে সে উধাও হয়ে যায় এবং তাকে আর খুঁজে পাওয়া যায় না। পরের দিন পুরো এলাকায় তার মিসিং পোস্টার লাগানো হয়। সবথেকে বড় কথা, শোয়েব কোনো সাধারণ বাচ্চা নয়, বরং বারমুলের প্রাক্তন এমএলএ মিস্টার আনসারি সাহেবের পুত্র। তার নিখোঁজের পর প্রায় এক সপ্তাহ কেটে গেছে এবং এই কারণে স্পেশাল তলব করা হয়েছে কন্ট্রোভার্সিয়াল ডিএসপি রিদওয়ান সাইদকে। এবার কেন সে কন্ট্রোভার্সিয়াল সেই গল্পে পড়ে আসছি। ডিএসপি রিদওয়ান এখানে তার ফুল ফ্যামিলি নিয়ে শিফট হয়েছে। পরিবারে রয়েছে তার স্ত্রী গুলনার, বড় মেয়ে নুরি আর ছোট ছেলে আয়ান। রাস্তায় আসার পথে ওদের গাড়ির সাথে একটা পশুর অ্যাক্সিডেন্ট হলে রিদওয়ানকে বড্ড প্যানিক করতে দেখা যায় এবং তার কিছু ফ্ল্যাশব্যাক আসে। অর্থাৎ রিদওয়ানের সাথে পূর্বে এমন কিছু ঘটনা ঘটেছিল যা সে আজও ভুলতে পারেনি। অতঃপর ওরা ওদের নতুন বাড়িতে শিফট করে। বাড়িটা পুরনো হলেও বেশ বড় আর খুব স্বাভাবিকভাবেই সবার পছন্দ হয়। কিন্তু ঘরে ঢোকা মাত্রই নুরি সেখানে কুকুরের গন্ধ পায়। এখানে মোবাইলের টাওয়ার তেমন কাজ করে না, তাই ল্যান্ডলাইনই ভরসা। বাড়ির কেয়ারটেকার ইকবাল বোবা হলেও ভীষণ লয়াল। তো বাড়ির কাজ মিটিয়ে রিদওয়ান থানায় আসে এবং আসার পথেই বুঝতে পারে শোয়েবের কেসটা বেশ জটিল হয়ে গেছে, কারণ লোকাল নিউজ চ্যানেল থেকে শুরু করে পার্টির লোকজন চাপ সৃষ্টি করেছে। থানায় আসতেই ইন্সপেক্টর আলী রিদওয়ানকে ওয়েলকাম করে জানায় পুলিশ জাফরকে গ্রেপ্তার করে থানায় স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছে, কিন্তু ওর মতে শোয়েব কিভাবে নিখোঁজ হলো সে জানে না। প্রত্যক্ষদর্শী অনেকই ছিল, কিন্তু কারোর কাছেই বিষয়টা পরিষ্কার নয়। তবে প্রমাণ বলতে বক্সে পাওয়া গেছে শোয়েবের চুল। রিদওয়ান জাফরের সাথে দেখা করে একটা বাচ্চাকে ডেকে সবার সামনে সেদিনের ম্যাজিকটা পুনরায় দেখাতে বলে। বেসিক্যালি এই বক্সে একটা সিক্রেট কম্পার্টমেন্ট আছে যেখানে বাচ্চাটা লুকিয়ে পড়লে তাদের আর দেখা যায় না, কিন্তু সেদিন এমনটা হয়নি। রিদওয়ান বুঝে যায় কোনোভাবেই এখান থেকে উধাও বা নিখোঁজ হওয়া সম্ভব নয়, তাই রিদওয়ান ওকে ছেড়ে দেয়। তবে এই কেস তৈরি করেছে অনেক কটা প্রশ্ন, কারণ বক্স থেকে যে চুল পাওয়া গেছে সেটা খুব প্রিসাইজলি কাঁচি দিয়ে কাটা হয়েছে। আর যদি এটা অপহরণ হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত কোনো র্যানসাম কল আসলো না কেন? হয়তো এক্স এমএলএ আনসারি সাহেবের সাথে কারোর পার্সোনাল ক্ষোভ আছে। এই সূত্রে রিদওয়ান ওনার সাথে দেখা করল। এদিকে এক লোকাল সেলুনে খালিদ আর জুনেদ নামের দুজনকে দেখা যায়, যারা রিদওয়ানের এইখানে আসা নিয়ে একটু চিন্তিত। তারা এখানে কোড ওয়ার্ডে নিজেদের মধ্যে কথা বলছিল, যেমন ফসল, খেতি ইত্যাদি, এবং তাদের অর্ডার দিচ্ছিল ভাইজান নামের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। কথা শুনে এইটুকু বোঝা গেল যে তারা এইখানে কিছু একটা করার প্ল্যান করছে। রাতে আয়ান ঘরে একা খেলার সময় মেঝের নিচে একটা সিক্রেট জায়গা থেকে একটা বক্স খুঁজে পায়, যার ভিতরে ছিল কয়েকটা কড়ি। আয়ান আনন্দে কড়ি নিয়ে খেলার সময় হঠাৎ একটা কড়ি উপরে ছুঁড়লে সেটা আর ফিরে আসে না। তখন আয়ান শুনতে পায় সিলিংয়ের উপর দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে। ও শব্দ লক্ষ্য করে একটা বন্ধ দরজার সামনে আসে, যার ভিতর থেকে আসছিল তার বয়সী কোনো বাচ্চার গুনগুন করার গানের আওয়াজ।
আয়ান কৌতূহলী হয়ে দরজা খুলতে গেলে তখনই ডিনার টেবিলে মায়ের ডাক আসে। তাদের কথাবার্তা শুনে বোঝা গেল নুরি এখানে এসে খুব একটা খুশি নয়। তার দরকার ওয়াইফাই, বাথরুমের গিজার, সাথে কুকুরের গন্ধ আসছে ওর রুম থেকে, যেখানে বাড়িতে কোনো কুকুরই নেই। রিদওয়ান এইসব কথা ইগনোর করলে নুরি টেবিল ছেড়ে উঠে যায়। আসলে নুরি আর রিদওয়ানের মাঝে সম্পর্ক খুব একটা ভালো নেই। গুলনার বলে রিয়াসির ঘটনার পর নুরি এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি। তো রিয়াসিতে কি হয়েছিল সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। সকালে স্কুলে যাওয়ার সময় নুরি ইকবালকে দেখে সেই বন্ধ ঘরটায় প্লেটে মাছ ভাত নিয়ে ঢুকতে। কিন্তু প্রশ্ন হলো, এইখানে তো ওরা ছাড়া কেউ থাকে না, তাহলে এসব কার জন্য? এদিকে গুলনারের রুমের আলমারি থেকে প্রতিদিন একটা শব্দ আসে, আর দরজা খুললে সেখানে তেলের শিশি পড়ে থাকতে দেখে। সেদিন খেয়াল করলো কয়েকজন লোকাল বাচ্চা তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে হাসাহাসি করছে। ওরা ছুটে নিচে আসলে দেখে বাচ্চাগুলো বাড়ির দেওয়ালে কাফির লিখেছে, যা দেখে নুরি ভীষণ ডিস্টার্ব হয়ে যায়। বেলায় রিদওয়ান মিস্টার আনসারির সাথে দেখা করে। শোয়েবকে পাওয়া যায়নি বলে আনসারি ওকে কথা শোনাতে ছাড়ল না, উল্টে জাফরকে ছেড়েছে বলে আরও কথা। তবে এত কিছু পাত্তা না দিয়ে রিদওয়ান লুকিয়ে টেবিলে রাখা শোয়েবের স্কুলের 2 বন্ধুর ছবি তুলে ইন্সপেক্টর আলীকে তদন্ত করতে বলে। অন্যদিকে খালিদ আর জুনেদ সিক্রেট জায়গায় বসে ভায়া কম্পিউটার ভাইজানের সাথে কোড ওয়ার্ডে খেতির কথা বলছিল এবং তারা নাকি মকসদের জন্য পরবর্তী ফসল পেয়ে গেছে। বেলায় পুলিশদের উপর পাথরবাজদের হামলা শুরু হয়েছে। পুলিশ এদের মধ্যে একজনকে ধরার চেষ্টা করলে ফয়জল নামের এক বাচ্চা পুলিশটাকে মেরে পালিয়ে যায়। পুলিশ কিছু করেও তাকে ধরতে পারে না এবং বাচ্চাটা অনেক দূর আসার পর এক জায়গায় সে হোয়াইট টিউলিপ ফুলটা দেখতে পায়। এরপর ফয়জলের দাদা ওকে খুঁজে তার সাথে নিয়ে গা ঢাকা দিল। সন্ধ্যায় রিদওয়ান বাড়ি ফিরে দেওয়ালে কাফির লেখা দেখে সে নিজেও ডিস্টার্ব হয়ে পড়ে এবং লেখাটা মুছতে শুরু করে, এবং এইটা করার সময় তার আবারও ফ্ল্যাশব্যাক আসে। পরের দিন রিদওয়ান যায় বারমুল ব্লুমিং পেটাল পাবলিক স্কুল, যেখানে শোয়েব পড়ত। দেখা করল শোয়েবের 2 বন্ধু আশফাক ও উসমানের সাথে। ওরা জানায় প্রথমে শোয়েবের সাথে ওদের সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু ও কিডন্যাপ হওয়ার কিছুদিন আগে ওর সাথে নতুন একটা ছেলের বন্ধুত্ব হয়, যাকে এর আগে তারা কোনোদিনও স্কুলে দেখেনি। এবং এরপরেই আচমকা নাকি ওর মধ্যে র্যাডিক্যাল মানসিকতা চলে আসে, যেমন উসমানকে কাফির বলে ডাকতো আর সবসময় ভারত বিরোধী কথা বলতো। রিদওয়ান এরপর শোয়েবের ক্লাস টিচার মিস জায়নাবের সাথে দেখা করে এবং বেশি কিছু ইনফরমেশন নেয়। ওনার থেকে জানতে পারে মিস্টার আনসারি এই স্কুলের একজন ট্রাস্টি। মিস জায়নাব বলে বাচ্চাদের এইসব র্যাডিক্যাল মানসিকতা ও শোয়েবের কেসের জন্য তিনি সব রকম সাহায্য করতে প্রস্তুত। তখনই দেখা হয়ে যায় নুরির সাথে। সে এইখানেই ভর্তি হয়েছে। তবে সেদিনের ঘটনার পর বাবার সাথে ওর সম্পর্ক আরও খারাপ হয়ে গেছে। নতুন জায়গায় এসে নুরি সবার সাথে ডেসপারেটলি বন্ধুত্ব করার চেষ্টা করছে, কিন্তু কেউ ওকে পাত্তা দেয় না। এমনকি সবাই ওর সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেলও করে দিচ্ছে। এমন সময় ওর প্রোফাইলে খালিদের রিকোয়েস্ট আসে। এমনিতেই দেখতে ভালো, তার উপর নিজে থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে, তাই ডেসপারেট হয়ে শুরু হলো চ্যাট। কিন্তু পরক্ষণেই নাকে আসে কুকুরের গন্ধ। নুরি বাইরে এসে দেখে ইকবাল চাচা সেই ঘরটা বন্ধ করে বেরোচ্ছে। ব্যাস, এই নিয়ে শুরু করলো মায়ের সাথে ঝামেলা। অবশ্য কারণটা ভুল নয়, কেননা বাড়িতে যদি কুকুর না থাকে তাহলে ইকবাল চাচা কেন ওই ঘরে ভাত মাছ নিয়ে ঢুকে? গুলনার বলে প্রতিটা জায়গায় মানুষের নিজস্ব কিছু আলাদা কাস্টমস, রিচুয়াল আছে। ইকবাল হয়তো সেটাই করছে। নুরি এই কথা শুনে রেগে চলে গেলে আয়ানকেও দেখা যায় মন মরা হয়ে বসে থাকতে, কারণ তারও এখানে কোনো বন্ধু হয়নি। গুলনার বলে ছোটবেলায় সে বন্ধুত্ব করার জন্য পুতুল শেয়ার করত, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। মধ্যরাতে আয়ান আবার সিলিংয়ের উপর থেকে কারো ছুটে চলার শব্দ শুনতে পায়। সে এইবার কড়িগুলো নিয়ে চলে যায় ওই বন্ধ ঘরটার সামনে। যেতেই দেখে আজ দরজাটা খোলা। আয়ান ভিতরে প্রবেশ করলে ছায়ায় দেখতে পেল একটা বাচ্চা কড়ি নিয়ে খেলছে। আয়ান ওর দিকে একটা কড়ি ছুঁড়ে বলে, তুমি চাইলে আমরা শেয়ার করে ফেলতে পারি, তুমি কি আমার বন্ধু হবে? এটা শোনা মাত্রই বাচ্চাটা ওর দিকে ফিরে তাকায়। ওর শরীর বলে কিছু নেই, চোখগুলো আগুনের মতো জ্বলছে। আচমকা সে উঠে ওর দিকে কড়িগুলো ছুঁড়তেই দরজা বন্ধ হয়ে আসে। সকাল হলে দেখা গেল আয়ান সেই ছায়ার সাথে খেলছে। এদিকে বেলায় ফয়জল গেছিল নদীতে মাছ ধরতে। দাদাকে রেখে এসে একটু দূরে ছিপ ফেলতে ব্যস্ত। হঠাৎ দূরে
কুয়াশার মধ্যে থেকে কেউ যেন ডেকে উঠল, এই ফায়জাল। ও কুয়াশা ভেদ করে ভিতরে ঢুকলে নজর পড়ে একটা মাঝির দিকে। ওকে দেখে হাত নাড়ছে, তবে মুখটা ভালো করে দেখা যায় না। সে মাঝিকে দেখতে আরও দূরে চলে যেতেই পরক্ষণেই দেখা যায় নৌকা খালি, ফায়জাল নেই, তার জায়গায় পড়ে আছে কাটা চুল। বেলায় পুলিশ এসে তদন্ত করে জানল শোয়েব আর ফায়জাল একই স্কুলে পড়ত। এমনকি লোকাল কনস্টেবলকে কাল ভিড়ের মাঝে পাথর ছুঁড়ে পালিয়েছিল। রিদওয়ান খবর পায় এলাকায় পাথরবাজদের লিডার হলো আফজাল, তাকে ধরতে পারলে কিছু খবর নিশ্চয়ই পাওয়া যাবে। অন্যদিকে এই আফজাল লুকিয়ে দেখা করল জুনেদের সাথে। ভাইজান টাকা পাঠিয়েছে তাদের মাকসাদের জন্য। তখনই পুলিশ তাদের সেখানে খুঁজতে চলে আসলে দুজন সব প্রমাণ লোপাট করে আফজালকে রেখে জুনেদ পালিয়ে যায় এবং দুই পক্ষের লড়াইয়ে আফজাল শিকার হয়। ঘটনাস্থলে তদন্ত করে সৌভাগ্যবশত তারা একটা পেন ড্রাইভ পায় এবং এইটাই হয় তাদের জন্য প্রথম লিড। তবে এইসবের কারণে ভাইজানের মাকসাদের 12টা বেজে গেছে। হাতে আর মাত্র 7 দিন, তাই পরবর্তী টার্গেট মিস করলে চলবে না। তাই অর্ডার আসলো রিদওয়ানের উপর নজর রাখতে। এদিকে নুরিকে দেখা যায় খালিদের সাথে মনের সুখে চ্যাট করতে এবং তারা ঠিক করে স্কুল ছুটির পর দেখা করবে। আজও মধ্যরাতে নুরি কুকুরের গন্ধ পেল, তবে আজ ওর পিছনে বাইরে আসতেই ছায়ায় দেখতে পেল কুকুরের লেজ, যেটা দ্রুত সিঁড়ি হয়ে নেমে গেল। টর্চ নিয়ে নুরি নিচে নামলে শুনতে পায় কুকুরের হাড় হিম করা গোঙানির আওয়াজ। সেখানে একটা চিবানো কাঠের টুকরো পড়ে থাকতে দেখে ওটা হাতে তুলতেই ওর অ্যালার্জিক রিয়াকশন হয়। আসলে কুকুরের স্যালাইভাতে নুরির অ্যালার্জি আছে। অন্য ঘরে তখন গুলনার দিব্যি ঘুমোচ্ছিল। এমন সময় ঘরে কারোর উপস্থিতির জন্য ঘুম ভেঙে উঠে বসলে দেখে নুরির প্রাণ ওষ্ঠাগত। রিদওয়ান কোনো রকমে ইঞ্জেকশন দিয়ে তার প্রাণ বাঁচায়, কিন্তু এরপরেও সে বিন্দুমাত্র নুরিকে বিশ্বাস করছে না। হতে পারে সে ইচ্ছে করে এমন কিছু বাড়িতে এনেছে যাতে তার অ্যালার্জি হয়, আর সেই মতো রিদওয়ান ডগ স্যালাইভা লাগানো কাঠের টুকরোটাও পেয়ে যায়। নুরি এই ব্যাপারটা খালিদকে জানালে সে উল্টে তার বাবার বিরুদ্ধেই প্রভোগ করতে থাকে। পরের দিন পুলিশ ঘটনাস্থল থেকে পাওয়া সেই পেন ড্রাইভ থেকে ভাইজান নামের একটা ভিডিও ক্লিপ পায়, যেটায় তারা কোডিংয়ের সাহায্যে কথা বলছিল। তো প্রথমে সেই কোডের অর্থ কী সেটা অনুধাবন করতে না পারলেও রিদওয়ান বুঝে যায় প্রতিটা কোডের শুরুটা সেম আর লাস্টের দিকেরগুলো জাস্ট আলাদা। যেমন শুরুটা হচ্ছিল B2P2S দিয়ে। রিদওয়ানের মনে পড়ে যায় শোয়েব আর ফায়জাল দুজন একই স্কুলে পড়তো, আর সেইটা হলো বারমুল ব্লুমিং পেটাল পাবলিক স্কুল, যেটাকে শর্ট করলে দাঁড়ায় B2P2S। অর্থাৎ লাস্টের কোডগুলো হলো সিলেক্টেড বাচ্চাদের ক্লাস, ডিভিশন ও রোল নাম্বার। অর্থাৎ ভাইজানের মাকসাদের ফসল হলো এই বাচ্চারা, আর খেতি হলো তাদের ব্রেন ওয়াশ করে ভারত বিরোধী আন্দোলনে মিলিট্যান্ট করে নামিয়ে দেওয়া। সেদিন সকালে নুরি খালিদের সাথে দেখা করে বাড়ি ফিরল। চ্যাটে তাদের মধ্যে কোনো একটা ভিডিও নিয়ে কথা হচ্ছিল, যেটা নিয়ে নুরিকে বেশ চিন্তিত দেখাচ্ছে। তখনই নুরি সেই অদ্ভুত আওয়াজ শুনতে পেলে ফোনের ক্যামেরা অন করে একাই চলে যায় অ্যাটিকে এবং সেইখানে ঢুকলে দেখে পড়ে রয়েছে পুরনো সেলাই মেশিন, বাচ্চাদের সাইকেল। কিন্তু এগুলো কার? নুরি আরও একটু ভিতরে গেলে খুঁজে পায় একটা সিক্রেট প্যাসেজ, যার ভিতরে ছিল সেই হোয়াইট টিউলিপ ফুল। সেটাকে স্পর্শ করতেই নুরি কুকুরের আওয়াজ শুনে ভয় পালাতে গেলে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে আসে এবং তাকে ঘিরে ফেলে এক রহস্যময় ধোঁয়া। এরপর সেই কালো ধোঁয়ার মধ্যে হারিয়ে যায় নুরির চিৎকার। মুভির এত অবধি দেখার পর আশা করি সবাই বুঝতে পারছো গল্পে এই হোয়াইট টিউলিপের একটা ভূমিকা আছে, কিন্তু কি সেই ভূমিকা সেটা তোমরা গেস করে কমেন্টে জানাও। এটা জাস্ট সবার জন্য একটা টেস্ট। প্রথম সঠিক উত্তরদাতাকে আমি কমেন্টে পিন করব, সো নো চিটিং। এদিকে গুলনার নুরিকে সারা বাড়িতে কোথাও খুঁজে না পেলে শুধু পেয়ে যায় ওর চুল। এই ঘটনা আর একটা নতুন মোড় নিল, কারণ নুরির মিসিং হয়ে যাবার খবর বাইরে আসলেই বিপদ। রিদওয়ান সহ ইন্সপেক্টর আলী শুরু করেছে নুরির ফোন খুঁজতে। রিদওয়ানদের সন্দেহ ভাইজানের উপর। তখন ইকবাল জানায় সে নাকি কাল নুরিকে স্কুল ছুটির পর একটা সন্দেহজনক ছেলের সাথে দেখেছে, আর সে পারলে তাকে চিনিয়ে দিতে পারবে। তাই ওর কথা অনুযায়ী লোক ডেকে শুরু করলো পেন্টিং। ইতিমধ্যে থানায় স্কুল অ্যাটেন্ডেন্সের খাতা নিয়ে উপস্থিত হয় ম্যাডাম জায়নাব। একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ নুরি স্কুল আসেনি কেন?
রিদওয়ান ব্যাপারটাকে চেপে জানায়, আরে ওর শরীর খারাপ। তখনই পেন্টিং রেডি হয়ে আসলো রিদওয়ান ম্যাডামকে দেখিয়ে জিজ্ঞেস করে এই ছেলেটাকে কোথাও দেখেছে কিনা। এবং এইখানে এই ছবি দেখে আমরা বুঝতে পারি এটা ভাইজানের দলের লোক খালিদ। জায়নাব অবশ্য তাকে কখনো দেখেনি, কিন্তু তখনই রিদওয়ানের মনে পড়ে যায় মিস্টার আনসারির কাছে প্রথম দিন দেখা করতে যাওয়ার সময় এই ছেলেটার সাথে তার ধাক্কা লেগেছিল। তবে রিদওয়ান এখনও তার আসল পরিচয় জানে না। সাথে প্রবলেম হলো মিস্টার আনসারি এটা নিয়ে সরাসরি কথাও বলবে না, তাই একমাত্র উপায় ওনার স্ত্রী। রিদওয়ান আলাদাভাবে ওনার সাথে দেখা করলে উনি কিছুতেই মুখ খুলতে চান না, কিন্তু একটু জোড়াজোড়ি করে ছেলের ভয় দেখালে অবশেষে বলে এই ছেলের নাম খালিদ দার। প্রথমে সে বাচ্চাদের ধর্মীয় শিক্ষা দিত, সেই সূত্রে শোয়েবের সাথেও তার পরিচয় হয়। শুরুতে খালিদকে ভালো মানুষ মনে হলেও পরে এই ভুল ভেঙে যায়, কারণ সেদিন শোয়েব বাড়ি ফিরে তার কথাবার্তা ও র্যাডিক্যাল চিন্তাধারা থেকে বোঝা যাচ্ছিল খালিদ ধর্মের আড়ালে বাচ্চাদের তৈরি করছে সন্ত্রাসবাদী। শোয়েবের ব্রেন ওয়াশ করিয়ে তাকে বানাতে চাইছে পাথরবাজ। তবে আনসারি সাহেব এই বিষয়ে জানে কিনা সেটার উত্তর পাওয়া গেল না। ততক্ষণে রিদওয়ানের কথা মতো পুলিশ খালিদের বাড়ি ঘিরে ফেলেছে। তবে ওকে বাড়িতে না পেলেও টেবিলে রাখা একটা মোবাইল খুঁজে পায়, যাতে ছিল নুরির একটা ভিডিও। এবং সেই ভিডিওতে সে বলছিল সন্ত্রাসবাদীর বুলি, অর্থাৎ খালিদ নুরির ব্রেন ওয়াশ করেছে। এবং এই ভিডিওর কথায় সেদিন চ্যাটে হচ্ছিল। ভিডিওতে বলে তার পিতা একজন কাফির, কারণ সে ভারতের দালালি করে আর এমন মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। রিদওয়ান এই ভিডিও দেখে ভীষণ রকম ভেঙে পড়ে, সে কি করবে ভেবে পায় না। এদিকে বাড়িতে গুলনা সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে নুরিকে ফোন করতে, তবে সবটাই বৃথা। হঠাৎ কানে এলো সিঁড়ির সামনে থেকে গুনগুন গানের শব্দ। গুলনা দেখে সিঁড়িতে একটা ছায়ামূর্তি দুলে দুলে গান করছে, তবে সে ছায়ামূর্তি তাকে দেখা মাত্রই উপরে চলে যায়। গুলনার ওর পিছু করে উপরে আসতে আচমকা বেজে ওঠে নুরির ফোন। নুরির ফোনে কল লেগেছে বটে, তবে আশ্চর্যের বিষয় ফোনটা বাজছে আলমারির পিছনের দেওয়ালের ওপারে। ভয় ও উৎকণ্ঠা নিয়ে গুলনার আলমারি সরিয়ে কাঠের দেওয়াল ভেঙে ফেলতেই দেখে ভিতরে একটা সিক্রেট রুম। তবে এটাকে রুম বললে ভুল হবে, কারণ এটা ঠাকুর ঘর। সেখানে চারিদিকে ছড়িয়ে রয়েছে হিন্দু দেবদেবীদের ছবি ও মূর্তি। অর্থাৎ এই বাড়িতে আগে এক হিন্দু পণ্ডিতের পরিবার থাকত। তবে এখন প্রশ্ন, কি হয়েছিল তাদের সাথে এবং এই ঠাকুর ঘর কেন সবার চোখের আড়ালে রাখা হয়েছে? ইতিমধ্যে রিদওয়ান বাড়ি এসে পড়েছে। তাকে দেখা মাত্রই গুলনা তার সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে জানায়, কিন্তু রিদওয়ান তার কোনো কথায় কান দেয় না, কারণ তার মাথায় ঘুরছে নুরির ভিডিও। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া পারলে আমরা জানতে পারি রিয়াসির ঘটনার কথা, যা নিয়ে রিদওয়ান এখনও ট্রমা ও ডিপ্রেশনে ভোগে। ঘটনা 1 বছর আগের। স্থান জম্মুর রিয়াসি পাবলিক স্কুল। এই স্কুলে তখন এক সন্ত্রাসী দল হামলা করেছে। রিদওয়ানের টিম স্কুলের বাচ্চাদের বাঁচাতে ঢুকলে বোথ সাইডের গুলিবর্ষণে এক সন্ত্রাসবাদীকে শেষ করতে গিয়ে রিদওয়ানের গুলি ভুলবশত গিয়ে লাগে নুরির এক ক্লাসমেটের গায়ে, যার ফলে সে ওর চোখের সামনে শেষ হয়ে যায়। এই ঘটনার কারণে রিদওয়ানের উপর কেস চলে এবং তার চরিত্রের উপর কন্ট্রোভার্সিয়াল তকমা লাগে, এবং এই কারণেই নুরির সঙ্গে রিদওয়ানের সম্পর্ক ভালো নয়। অন্যদিকে জুনেদের কাছে ভাইজানের নতুন অর্ডার এসছে। এইবার পুলিশ কিছু করার আগেই তাদের টার্গেট ক্যাপচার করতে হবে, এবং এর জন্য তারা বেছে নিয়েছে জুনেদের ভাগনাকে, যে আবার ওই বর্মুল স্কুলেরই স্টুডেন্ট। জুনেদ তার সাথে দেখা করে একটা ছেঁড়া ছবি দেয়, যেটা তাদের নাকি মার্কিং। অন্যদিকে রিদওয়ানের পুরো পরিবার এখন ভেঙে পড়েছে। গুলনারও অসহায়। এমন অবস্থায় শুনে ঘুমন্ত আয়ান একটা কবিতা বলছে, যেটা সে এর আগে কখনো পড়েছে না কখনো গুলনার তাকে শিখিয়েছে। গুলনারের সন্দেহ হলেও ড্রয়িং বুক চেক করলে দেখে আয়ান একটা পরিবারের ছবি এঁকেছে, আর সাথে একটা কুকুর। এই ছবিগুলো গুলনারের মনে তৈরি করলে একাধিক প্রশ্ন, বিশেষ করে বাড়িতে নুরির কুকুরের গন্ধ পাওয়ার ব্যাপারটা। সেদিন রাতে গুলনার ইকবালকে হাতে নাতে ধরল উপরের রুমে খাবার নিয়ে আসতে। গুলনার ওকে অনেকবার জিজ্ঞেস করলে কিছুতেই বলতে না চাইলে পরে ইশারায় বোঝায় যে এটা এই বাড়ির রিচুয়াল। সে যদি ভুল করেও একদিন এখানে খাবার না রাখে তাহলে তার ঘুম আসে না, কারণ সারা রাত ভজন তাকে ঘুমোতে দেয় না।
এইবার যারা জানো না তাদের বলে দিই, ভজন হলো সনাতন ধর্মের ভক্তিমূলক গান বা স্তোত্র, যা সাধারণত ঈশ্বর বা দেবদেবীর প্রতি ভক্তি প্রকাশ করার জন্য গাওয়া হয়। তো গুলনার ইকবালকে সত্যিটা বলার জন্য আরও চেপে ধরলে সেখানে অসাধারণ গতিবিধি শুরু হয় এবং পরক্ষণেই দেখা যায় সেখানে থালা ভর্তি খাবার কেউ খেয়ে গেছে। এরই সাথে এক কালো ধোঁয়া ইকবালকে পজেস করলে সে এক মহিলা কণ্ঠে বলে ওঠে, যখন নিরীহ বাচ্চাদের ব্রেন ওয়াশ করে তাদের মনে বিষ মেশানো হয়েছিল, তখন এই পবিত্র ভূমির চিৎকারে জেগে ওঠে আদিম ছায়াদের আনাগোনা এবং তারা আমাদের বরদান দেয় সেই সকল নিরীহ বাচ্চাদের রক্ষা করার। এটা বলেই ইকবাল অজ্ঞান হয়ে যায় এবং সেই ধোঁয়া এক মানুষের আকার ধারণ করে। গুলনার তাকে বলে সে নুরিকে খুঁজছে এবং সে তার সাথে দেখা করতে যায়। তখন ধোঁয়ার ভিতর থেকে একটা হাত বেরিয়ে এসে গুলনারকে পজেস করলে সে প্রবেশ করে এক অলৌকিক দুনিয়ায়, যেখানে ছিল হারিয়ে যাওয়া প্রতিটা বাচ্চা, যেমন শোয়েব, ফ্যাজল ও নুরি, যারা সে টিউলিপ ফুলের স্পর্শে নিরুদ্দেশ হয়ে গেছিল। তবে তারা কেউ সজ্ঞানে ছিল না, যেন এক প্রকার শক্তি তাদের ঘুম পাড়িয়ে রেখে রক্ষা করছে। তখনই এক ঝটকায় গুলনার সেই অলৌকিক দুনিয়া থেকে বেরিয়ে আসে। এদিকে বাচ্চা মিসিং হওয়ার ঘটনা অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। পুলিশের তরফ থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি বলে লোকাল জনতা, নিউজ চ্যানেল, থানা ঘেরাও করেছে। আর এই সব রোষ গিয়ে পড়েছে খালিদের উপর। চলছে 3rd ডিগ্রি। প্রথমে স্বীকার করতে না চাইলেও একটা সময় পর সমস্ত দোষ স্বীকার করে। তখনই গুলনার তার সাথে দেখা করতে এসে তার সাথে ঘটা সমস্ত ঘটনার কথা তাকে জানায়, যেটা খুব স্বাভাবিকভাবে রিদওয়ান বিশ্বাস করে না। এদিকে খালিদকে জেরা করলে রিভিল হয় যে তারা যে সিক্রেট অপারেশন চালাচ্ছে সেখানে বাচ্চাদের ধরে পাকিস্তান পাঠানো হয়। সেখানে তাদের তালিম দেওয়া হয় ভারত বিরোধী আন্দোলনের জন্য। ভাইজান এইটাকেই বলে খেতি। সিরিয়া, আফগানিস্তানে এটা অনেক দিন ধরে চলছিল, আর সেই মডেল ধরেই কাশ্মীরে এখন তারা খেতি শুরু করেছে। ছোট থেকে তাদের এমনভাবে ব্রেন ওয়াশ করা হয় যাতে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তারা তাদের প্রতি লয়াল থেকে নতুন কাশ্মীর গড়ে তুলতে পারে। তবে ওরা ভাইজানকে কোনোদিনও দেখেনি, যার কারণে ওরা এরিয়া কমান্ডার জুনেদকে ডাইরেক্ট রিপোর্ট করে এবং তাদের পরবর্তী টার্গেট জুনেদের ভাগ্নে। তবে আসল টুইস্ট হলো তারা যতজন বাচ্চা টার্গেট করেছিল, মানে শোয়েব, ফয়সাল আর নুরি, তাদের ওরা ধরার আগেই মিসিং হয়ে গেছে। তাই ওরা ভাবছে এটা পুলিশের কাজ, আর এদিকে পুলিশ ভাবছে এটা খালিদদের কাজ। তাই ওরা নাকি এতদিন পর প্রথম খেতি করতে চলেছে, যেটা হলো ওই জুনেদের ভাগ্নে। তাই খালিদের ইনফো অনুযায়ী রিদওয়ান চেক পয়েন্টে পৌঁছলে যার সাথে ডিল হয়েছিল তাকে মেরে জুনেদের ভাগ্নে ইয়াসিরকে উদ্ধার করে। কিন্তু এরা ইয়াসিরকে এতটাই ব্রেন ওয়াশ করেছিল যে বাচ্চাটা রিদওয়ানকেই মারতে আসে। কিন্তু তখনই গাছের ভিতর থেকে সেই রহস্যময় ধোঁয়া বেরিয়ে এসে ইয়াসিরকে তার সাথে নিয়ে যায়, আর পড়ে রইল শুধু ওর মাথার চুল। এতক্ষণে এই ঘটনা সচক্ষে দেখার পর রিদওয়ানের গুলনারের কথায় বিশ্বাস হয়, অর্থাৎ বাচ্চাটা কিডন্যাপ নয়, বরং তারা এক অন্য দুনিয়ায় চলে যাচ্ছে। কিন্তু কে বা কারা তাদের অন্য দুনিয়ায় নিয়ে যাচ্ছে, এটাই সবথেকে বড় প্রশ্ন। ততক্ষণে ভাইজান জুনেদকে আন্ডারগ্রাউন্ড হওয়ার নির্দেশ দেয়। সেদিন হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে রিদওয়ান ইকবাল ও গুলনারকে নিয়ে অ্যাটিকে কি থালায় খাবার রাখতে সেটা উধাও হয়ে যায়। তবে আজ ইকবাল বা গুলনার নয়, বরং পজেস হয়েছে আয়ান। সে বেহুশ হয়ে উপরে আসতে যখন ওকে জিজ্ঞেস করা হয় সে কে, তখন এক বাচ্চা মেয়ের গলায় উত্তর আসে ইলাসাপ্রু। তার সাথে নাকি এই বাড়িতে বাবা, মা, শরৎ এবং তাদের পোষ্য কুকুর শেরু থাকত। তাদের সাথে নাকি বিশ্বাসঘাতকতা হয়েছিল। গুলনার জিজ্ঞেস করে, কে তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? তখনই আয়ান কপাল চুলকোতে শুরু করে এবং একটা সময় পর তার কপালে একটা পার্টিকুলার আকৃতির দাগ হয়ে যায়। তখনই কলিং বেল বেজে উঠলে আয়ানের সম্বিত ফেরে। তখনই রিদওয়ান হন্তদন্ত হয়ে এসে দেখে মিস জায়নাব একটা চিরকুট এনেছে, যেখানে লেখা যারা ভারতের পক্ষ নেবে তাদের শেষ করে দেওয়া হবে। এই চিরকুট তার বাড়িতে কেউ ফেলে গেছে। ভয়েসে রিদওয়ানকে কল করার চেষ্টা করেছে, কিন্তু নেটওয়ার্ক পায়নি। তাই পুলিশ তাকে রিদওয়ানের বাড়ি নিয়ে এসছে। রিদওয়ান তাকে আশ্বস্ত করে বলে 24 ঘন্টা তার বাড়িতে একজন কনস্টেবল থাকবে, কিন্তু এর জন্য শৌকতকে ফোন করতে গেলে দেখে এখনও নেটওয়ার্ক ডাউন। আর তখনই জুনেদ তার দলবল নিয়ে ওদের ঘিরে ফেলে। শুরু হয় ভয়ঙ্কর গুলিবর্ষণ।
যে যার মতো কোনো ক্রমে বাঁচার চেষ্টা করতে থাকে, কিন্তু সব বৃথা। বাইরে সন্ত্রাসবাদীর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। রিদওয়ান সেলিমকে নিয়ে কভার ফায়ার দিতে থাকলে এই সুযোগে আয়ান, গুলনার আর জায়নাবকে সেফ সাইড করে দেয়। গুলিবর্ষণ ক্রমশ বাড়তে থাকায় রিদওয়ান বুদ্ধি করে ঘরের মেন সুইচ নষ্ট করে ইলেকট্রিক অফ করে দেয়। কিন্তু উপরে যাওয়ার পথে গুলনারের পায়ে গুলি লাগলে ইকবাল আয়ানকে বুকে জড়িয়ে আলাদা হয়ে যায়। জুনেদের লোক ততক্ষণে পিছনের রাস্তা দিয়ে ঘরে ঢুকতে শুরু করেছে। এই হাতাহাতির মাঝে রিদওয়ান গুরুতর আহত হলে হঠাৎ দেখা যায় সেই টিউলিপ ফুলকে, এবং এরই সাথে গোটা বাড়িতে শুরু হয় অলৌকিক কার্যকলাপ। সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছে, যেন এক স্বপ্নের মতো। সময় ফিরে যাচ্ছে পূর্ব ঘটনায়, যখন সেই হিন্দু পণ্ডিতের পরিবার এখানে থাকত, এবং এরই সাথে রিভিল হয় অভিশপ্ত রাতের ঘটনা। তখন কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচার চলছে। মোটিভ একটাই, ধর্ম চেঞ্জ করো, না হলে প্রাণ দাও বা কাশ্মীর ছেড়ে চলে যাও। যখন এই পরিবারের উপর হামলা হয় তখন বাড়ির বড় ছেলে শরৎ ছিল না। বাড়ির কেয়ারটেকার রফিক যখন তাদের পালাতে বলে তখন মিস্টার সাপড়ু বলেন শরৎকে ছাড়া তারা কোথাও যাবে না। তাদের বাড়িতে তখন এক প্রতিবেশী বাচ্চা মেয়ে খেলতে এসেছিল। মিসেস সাপড়ু তাকে বাড়ি পাঠিয়ে ইলার চুল কেটে তাকে ছেলের পোশাক পরিয়ে দেয়, যাতে কেউ চিনতে না পারে। তখনই কয়েকজন সন্ত্রাসবাদী বাড়িতে প্রবেশ করে। বাড়ির লয়াল কেয়ারটেকার রফিক সাপড়ু ফ্যামিলিকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দেয়। তারা যখন মিস্টার সাপড়ুকে কনভার্ট হতে জোর করে তখন তিনি জীবনের পরোয়া না করে নিজের ধর্মকেই বেছে নিলে সন্ত্রাসবাদীরা তাকে নৃশংসভাবে শেষ করে দেয়। অবশেষে মিসেস সাপড়ু আর ইলাকে যখন ওরা শেষ করতে আসে তখন তাদের পোষ্য সেরু সাহসিকতার সাথে ইলাকে বাঁচাতে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে, কামড়ে শেষ করে দেয় সন্ত্রাসীদের একজনকে। কিন্তু শেষ রক্ষা হলো না, বুলেট তার শরীর বিদ্ধ করল। মিসেস সাপড়ু ইলাকে নিয়ে ততক্ষণে একটা ঘরে লুকিয়ে পড়েছে। তখনই দেখে প্রতিবেশী বাড়ির মুসলিম মেয়েটা তখনও পালাতে পারেনি। সে ওদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে। ওকে দেখে মিসেস সাপড়ু ঘরে ঢুকিয়ে লুকোতে গেলে তখনই ওদের অবাক করে মেয়েটা চেঁচিয়ে বলে, কাফেরগুলো এখানে লুকিয়ে আছে। মিসেস সাপড়ু হতবাক হয়ে যায় মেয়েটার কাণ্ড দেখে। মাথায় আসে একটাই কথা, বিশ্বাসঘাতক। মিসেস সাপড়ু ইলাকে ঠাকুর ঘরে ঢুকিয়ে বাইরে থেকে গান করে সাহস জোগাতে থাকে, কিন্তু পরক্ষণে মায়ের গলায় সেই গান থেমে যায়। সন্ত্রাসবাদীরা শুধু এখানেই থামল না, মিসেস সাপড়ুকে শেষ করে তারা সেই ঠাকুর ঘরেই ইলাকে চিরনিদ্রায় পাঠিয়ে দেয়। এরপর থেকে পুরো সাপড়ু ফ্যামিলি এবং শেরুর আত্মা এই বাড়িতেই আছে। শেরুর মৃত্যু হলেও প্রভুভক্তি ভোলেনি, তাই সে আজও এই বাড়ির গার্ড হয়ে তাদের রক্ষা করে আসছে। ইতিমধ্যে সন্ত্রাসবাদীরা রিদওয়ানদের মারতে এগিয়ে আসলে জুনেদ ও তার মধ্যে শুরু হয় হাতাহাতি। তাদের একজন আয়ানকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইকবাল তাকে বাঁচাতে নিজের প্রাণ দেয়, কিন্তু এইসবের মাঝে গুলনার হঠাৎ পজেস হয়ে যায় এবং সে একে একে সবাইকে মারতে শুরু করে। তখনই ঘরের অন্ধকার কোণ থেকে বেরিয়ে আসে শেরুর আত্মা। কোনো কিছুর অবকাশ না দিয়ে ঝাঁপিয়ে সে একজনের টুঁটি টেনে ছিঁড়ে দেয়। ইতিমধ্যে পুলিশও সারা বাড়ি ঘিরে ফেলেছে। জুনেদ রিদওয়ানকে আহত করে জায়নাবকে হোস্টেজ বানিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সবাইকে অবাক করে গুলনার জায়নাবকে গুলি করে শেষ করে দেয় এবং এরই সাথে রিদওয়ান জুনেদকে তার শিকার বানায়। কিন্তু প্রশ্ন হলো জায়নাব কেন? আর এইখানে রিভিল হয় মুভির সবথেকে বড় টুইস্ট। রিদওয়ান জুনেদের ফোন থেকে ভাইজানকে কল করলে জায়নাবের কাছে সেই কল যায়, অর্থাৎ সে এতদিন ধরে এই দলের সাথে এআই এর মাধ্যমে ভয়েস চেঞ্জ করে ভাইজান সেরে ইনস্ট্রাকশন দিয়ে গেছে। তখনই গুলনার এসে জায়নাবের হিজাব সরালে কপালে একটা দাগ দেখতে পায়, যে দাগটা ইলা আয়ানকে পজেস করার সময় করেছিল। এবং এইখানে রিভিল হয় আরেকটা টুইস্ট। সাপড়ু ফ্যামিলির সাথে যে বাচ্চা মেয়েটা বিশ্বাসঘাতকতা করেছিল সে আর অন্য কেউ নয়, জায়নাব নিজেই। এই ঘটনার সাথেই বাড়িতে থাকা ফাইট টিউলিপটা অদৃশ্য হয়ে যায় এবং ফিরে আসে নুরি, শোয়েব ও ফয়সাল। এরই সাথে আরও একটা টুইস্ট রিভিল হয়, যেটা ইকবাল সেদিন পজেস অবস্থায় বলেছিল। আসলে জুনেদ ও জায়নাব বাচ্চাদের টার্গেট করে যে মিশন চালাচ্ছিল সেইটা করার আগেই সাপড়ু পরিবারের আত্মা সেই সব বাচ্চাদের এক অন্য দুনিয়ায় নিয়ে চলে যেত ফর প্রোটেকশন।
যার কারণে ভাইজানদের দল তাদের মিশনে ফেল হচ্ছিল আর ভাবছিল এটা পুলিশের কাজ। অবশেষে নুরিকে পেয়ে তারা বুকে জড়িয়ে ধরলে দেখা যায় ব্যালকনিতে দাঁড়িয়ে সপ্রু ফ্যামিলি তাদের দেখছে এবং তাদের পাশে দাঁড়িয়ে একনিষ্ঠ শেরু। এবার আসি হোয়াইট টিউলিপের ব্যাপারে। গল্পে হোয়াইট টিউলিপকে একটা মেটাফোর হিসেবে দেখানো হয়েছে, কারণ বাচ্চাদের মন ফুলের মতো পবিত্র, শান্ত ও নিষ্পাপ হয়। তাই ফুলের মতো বাচ্চাদের ব্রেন ওয়াশ করে তাদের মধ্যে বিষ ঢালার ব্যাপারটাকে এখানে ফুল ফুটে সেটা নষ্ট হয়ে ঝরে যাওয়ার সাথে তুলনা করা হয়েছে। তো তোমাদের উত্তর কী ছিল? তোমরাও কি এইটা ভেবেছিলে? কমেন্টে জানাও। তো সব ঘটনার পর কেস সলভ হয়ে যাওয়ার সাথে রিদওয়ানের উপর থেকে সব লাঞ্ছনা মুছে যায় এবং তাকে সসম্মানে বিদায় দেওয়া হয়। বাড়ি ছাড়ার আগে গুলনার অ্যাটিকে শেষবারের মতো প্লেটে খাবার রেখে যায় শেরুর জন্য। নুরির সাথে যারা এতদিন বন্ধুত্ব করতে চাইতো না, আজ তারা সব ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে শুরু করেছে। দিনের শেষে ব্যাগ গুছিয়ে রিদওয়ান অবশেষে এই বাড়ি থেকে শিফট করে। এর পরের ঘটনা দেখানো হয় 6 মাস পর মুম্বাইতে। সেইখানে মিস্টার সপ্রুর ছেলে শেরাদের হাতে রিদওয়ান তুলে দেয় কড়ির সেই বক্স। আসলে সেদিন রাতে শেরাদকে পরিবারের কাছে ফিরতে না দিয়ে দিল্লি পাঠিয়ে দিলে সে প্রাণে বেঁচে যায়। কিন্তু শেরাদের সাথে গোটা ভারতবাসী আজও কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া অত্যাচার ভোলেনি এবং তারা আজও ন্যায় বিচারের আশায় তাকিয়ে আছে সরকারের দিকে। যদি দেশের সরকার কখনো নিজের রাজনৈতিক স্বার্থ ভুলে কাশ্মীরি পণ্ডিতদের জন্য একবার ভাবে। এবং এর সাথে শেষ হয় আজকের মুভি বরমুল। তো এই মুভির গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর আমি রেকমেন্ড করব আরও একটা আন্ডাররেটেড মিনি সিরিজ ঘৌলের গল্প দেখতে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন ও পিন কমেন্টে পেয়ে যাবে। তো আজকের মতো বিদায়।